দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ভোটের আগে বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের হামলার বিষয়ে সতর্ক করল আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ঋণে ভরা ডুবি বাংলাদেশ, ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাকিবকে পাকিস্তান সিরিজে ফেরাতে মরিয়া বাংলাদেশ, দেশে ফেরানোর টোপ ইউনূস সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব প্লট বরাদ্দে দুর্নীতি, ৬ মামলায় শেখ হাসিনার ৩৬ বছরের কারাদণ্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হান্নান মাসুদের পথ সভায় হামলা, আহত ১৫। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য রাজনৈতিক সংহিংসার আশঙ্কায় মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ৩০ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কতা ও বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। মার্কিন দূতাবাসের বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় উপাসনালয়গুলোকে, মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদিকে লক্ষ্য করে চরমপন্থী বা জঙ্গি হামলা এবং রাজনৈতিক সংহিংসার উচ্চ ঝুঁকি রয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত অনেক সমাবেশও যেকোনো সময় সংঘাতময় বা সহিংস হয়ে উঠতে পারে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর বিধিনিষেধ শুরু হবে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের সাধারণ যান চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। পরিবহন সংকটের কারণে এবং নিরাপত্তার স্বার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে গ্রহণ করা যায় এমন পরিষেবাগুলো অত্যন্ত সীমিত থাকবে বলে জানানো হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিতে এবং প্রয়োজনে দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এই সতর্কতা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়। গত ১.৫ বছর ধরে আওয়ামী লীগের একাধিক আন্দোলন দেখেছে বাংলাদেশ। অন্যদিকে সামনেই রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ বেড়ে গিয়েছে। জনগণ চায় দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক বাংলাদেশ। ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে একাধিক বিষয়ে প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে সেখানকার মানুষেরা যে খুব ভালো তেমনটা কিন্তু একেবারেই নয়। ক্ষমতায় ইউনূস পর থেকে একের পর এক ঘটনা বাংলাদেশে ঘটেই চলেছে। একের পর এক মৃত্যুর মতো ঘটনা ঘটছে। একদিকে যেরকম অরাজকতা পরিস্থিতি হচ্ছে, অন্যদিকে মোহাম্মদ ইউনূসের আমলে ঋণে ডুবছে বাংলাদেশ। কিন্তু এখন প্রশ্ন, কোথায় গেল এত টাকা? চলুন প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা যাক। ইউনূস ভেবেছিলেন যে তিনি ক্ষমতায় এসে দেশের পরিস্থিতি বদলে ফেলবেন। চাকরিদিকে উন্নতি হবে, বিশ্ববিদ্যালয়ে উন্নতি হবে, তরুণ প্রজন্মকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু না, সেই ভাবনায় একেবারেই জল ঢেলেছেন ইউনূস। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য দেশীয় এবং বিদেশিদের কাছ থেকে ঋণ নিয়েছিল আওয়ামী লীগ। সেই ঋণ নিয়ে সমালোচনা কম হয়নি রাজনৈতিক মহলে। অনেকেই বলতেন অন্য দেশ থেকে ধার করে চলা, কিন্তু মোহাম্মদ ইউনূসের আমলে পাল্টে যাবে ঋণ প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে উল্টো কথা। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশের কর জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কয়েক বছর আগেও আমাদের কর জিডিপি অনুপাত ১০% বেশি ছিল, এখন তা ৭% ঘরে ঘোরাফেরা করছে। কোথায় সমস্যা রয়েছে তা স্পষ্টভাবে চিহ্নিত করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি। তবে তার মতে কর জিডিপি অনুপাত কমে যাওয়ার একটি অন্যতম কারণ হল জিডিপির সব খাতে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না। ২০২৪-২৫ অর্থবর্ষে সরকার দেশি এবং বিদেশি উৎস থেকে ৩,২৮,২৪৯ কোটি টাকা ঋণ নিয়েছে।
ইউনূসের আমলে ঋণের সঙ্গে যুক্ত হয়েছে আওয়ামী লীগের রেখে যাওয়া ঋণ। এদিকে সাকিব আল হাসানকে ফিরতে চলেছেন বাংলাদেশ দলে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তাকে দলে নেওয়া হতে পারে। ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকার সময় থেকে বিসিবিও চাইছে তাকে ফেরাতে, এখন পর্যন্ত ব্যর্থ তারাও। তবে বিসিবি এবার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখার। গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল সাকিবের, তাকে ফেরানোর একটা সময়ও ঠিক করে নিয়েছে বোর্ড। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আর দেশে আসতে পারেননি ওই বছরেরই জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়া সাকিব। তিনি চেয়েছিলেন 2024 সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু ততদিনে সাকিবের নামে বেশ কয়েকটি মামলা হয়ে গেছে। দেশে এলে গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল বিরোধীদের রোষানলে পড়ার ভয়ও। ফারুক আহমেদের বোর্ড তাই চেষ্টা করেও সাকিবের ইচ্ছা পূরণ করতে পারেননি। বোর্ড তাকে ফেরানোর কথা বিবেচনা করছে। আমিনুল ইসলামের বর্তমান বোর্ডও চায় সাকিবকে ফিরিয়ে আনতে। সভার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সাকিবকে আবারও জাতীয় দলে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকেরা তাকে দলে নিতে পারবেন। সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এদিকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দুর্নীতির মাধ্যমে 6টি প্লট বরাদ্দ দেওয়ার দায়ে 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট 36 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি গ্রেফতার হওয়ার পর বা আদালতে আত্মসমর্পণ করার পর এই সাজা কার্যকর হবে বলে সব মামলার রায়ে বলা হয়েছে। আজ সোমবার 2টি মামলার রায় ঘোষণা করা হয়। এই 2টি মামলায় প্রত্যেকটিতে 5 বছর করে মোট 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয় আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। 2 মামলায় শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। এর আগে একই আদালত গত বছর 1 ডিসেম্বর শেখ রেহানার প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দেন। এর আগে গত বছর 27 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 5 শেখ হাসিনার নিজের নামে, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ও মেয়ে পুতুলের নামে 3টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাকে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ নিজ পরিবারের সদস্যদের নামে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় মোট 36 বছরের কারাদণ্ড দেওয়া হল শেখ হাসিনাকে। প্লটগুলো বরাদ্দে দুর্নীতির মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পে 27 নম্বর সেক্টরের 203 নম্বর রাস্তার 6টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসুদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। শনিবার 31 জানুয়ারি সন্ধ্যায় উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন তমরুদ্দি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন এবং 5 নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ 3 জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তালতলা বাজারের পথসভায় হান্নান মাসুদের বক্তব্য চলাকালে সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে হঠাৎ সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে এই ঘটনার জন্য এনসিপির পক্ষ থেকে বিএনপিকে দায়ী করা হয়। এর আগে গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাসান, তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহের সহ তাদের অনুসারীরা তালতলা বাজারে এনসিপির নির্বাচনী অফিস ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। আজ সেই অফিস পরিদর্শনে যান হান্নান মাসুদ। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামসুল তিবরিজ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যে বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।